স্যার এটা হইলো স্যার এই যে গ্লাইকোজেনোলাইসিসের যে প্রথম চিত্রটার পরে স্যার এই যে পিআই থেকে যে স্যার গ্লুকোজ ওয়ান ফসফেট তৈরি হলো স্যার, হ্যাঁ এখানে একটু স্যার আমার আছে স্যার। এটা জি স্যার। হুম গ্লুকোজ 1 ফসফেট আকারে চলে যাচ্ছে তাই না? জি স্যার। এনজাইম হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ, তাই তো? জি স্যার। সে কিভাবে বের করে দিতে পারে বুঝছো? তোমার যেখানে ব্রাঞ্চ আছে না, এখানে ব্রাঞ্চ আছে না এটাতে, জি স্যার। এই ব্রাঞ্চের উভয় পাশ থেকে সে চারপাশ থেকে গ্লুকোজ 1 ফসফেট বের করে দিতে পারে যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা একটু ওয়েট করো তো। তো যতক্ষণ পর্যন্ত বুঝছো তার এই ব্রাঞ্চিং যে পয়েন্টটা, হ্যাঁ, তার এই পাশে দেখো 4টা গ্লুকোজ আছে, এই পাশেও 4টা গ্লুকোজ আছে, এই পাশেও কয়টা গ্লুকোজ আছে? এই পাশে স্যার 4টা। তার মানে উভয় পাশে যতক্ষণ পর্যন্ত 4টা না আসে ততক্ষণ পর্যন্ত সে গ্লুকোজ 1 ফসফেট আকারে বের করে দিতেই পারে। কোন এনজাইম? গ্লাইকোজেন ফসফোরাইলেজ। ফসফরাইলেজ। দেন এই যে উভয় ব্রাঞ্চিং পয়েন্ট থেকে উভয় পাশে 4টা করে আছে না, এই জিনিসটাকে আমরা কি নামে ডাকি? স্যার লিমিট, স্যার আলফা 16 লিমিট কাইনেজ। ডেক্সট্রিন। লিমিট ডেক্সট্রিন। এখন তোমরা যে এটা পড়ো তাহলে বুঝতে পারবে আমি যে কথাগুলো বললাম। পড়ে থাকো, এতটুকু পড়ো তো, একদম মনে মনে পড়ো, সবাই পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পড়ছো? জি স্যার। বুঝছো? জি স্যার। নেক্সট স্টেপগুলো বুঝছো? নেক্সট স্টেপগুলো এরপরে বুঝতে পারছি স্যার, ওই রেগুলেশনটা একটু স্যার এর সমস্যা আছে, যেটা হচ্ছে যে রেগুলেশন। অ্যালোস্টাইক রেগুলেশনটা বুঝতে পারছি, কিন্তু হরমোনাল রেগুলেশনে একটু সমস্যা আছে। হরমোনাল রেগুলেশন, আচ্ছা। পুরোটাতেই না কোনো স্টেপে? স্যার ওই হরমোনাল রেগুলেশন বুঝতে পারি না, পুরোটাই বুঝতে পারি না হরমোনাল ওকে, রেগুলেশন। ঠিক আছে, তাহলে আমি বুঝাই দিচ্ছি, দেখো। হরমোনাল রেগুলেশন কার দ্বারা রেগুলেশন হবে? হরমোন দ্বারা, ঠিক আছে? স্যার অ্যালোস্টেরিক রেগুলেশনের ফিগারটা একটু হ্যাঁ আলোচনা বলো করুন বলো স্যার। বলো। স্যার বলতেছি অ্যালোস্টেরিক রেগুলেশনের ফিগারটা একটু আলোচনা করবেন স্যার। আচ্ছা শোনো, রেগুলেশন করতে গেলে গ্লাইকোজেনেসিস প্লাস গ্লাইকোজেনোলাইসিস এই দুইটারই কি রেগুলেটরি এনজাইমের নামটা তোমাদের জানা থাকতে হবে, তাই না? জি স্যার। গ্লাইকোজেনেসিসের কি রেগুলেটরি এনজাইমটার নাম কি? গ্লাইকোজেন সিনথেস। গ্লাইকোজেন সিনথেস, মনে রাখবো সবাই বা খাতায় লিখে রাখো। আর গ্লাইকোজেনোলাইসিসের প্রধান রেগুলেটরি এনজাইমের নাম হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ।
স্যার গ্লাইকোজেনোলাইসিসের রেগুলেটরি এনজাইমটার নাম স্যার? গ্লাইকোজেন কি গ্লাইকোজেনোলাইসিসের জি স্যার, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ফসফোরাইলেজ, এই যে এটা গ্লাইকোজেন ফসফোরাইলেজ। লিখছো? জি স্যার। এটা সবসময় মুখস্থ রাখবো, জি, স্যার। তাছাড়া রেগুলেশন বুঝতে পারবো না। এখন তোমরা সবাই জানো, এটা খুব সিম্পলি দিছে যে তোমরা সবাই জানো গ্লাইকোজেন থেকে একদম ধরো লাস্টের দিকে ভেঙে কি তৈরি হয়, গ্লুকোজ বা গ্লুকোজ 1 ফসফেট বলতে পারো আগের স্টেপ, ঠিক আছে? জি স্যার। গ্লুকোজ 1 ফসফেট, আবার গ্লুকোজ 1 ফসফেট থেকে আবার কি হইতে পারে, গ্লাইকোজেন। এটাতে তোমার গ্লাইকোজেনেসিস প্লাস গ্লাইকোজেনোলাইসিস দুটো একত্রে একসাথে দেখাচ্ছে, খুব সিম্পল, তাই না? জি স্যার। জি স্যার। কি রেগুলেটরি এনজাইমটা দিয়ে দিচ্ছে, সব এনজাইমের নাম দিচ্ছে নাকি রেগুলেটরি এনজাইমের নাম দিচ্ছে? শুধু রেগুলেটরি এনজাইম স্যার। রেগুলেটরি এনজাইম। আচ্ছা, এখন গ্লাইকোজেন সিনথেস। এইসব এনজাইমের অ্যালোস্টেরিক ইফেক্টরগুলো কারা, তাদের শুধু নামগুলো দিচ্ছে এখানে, তাই না? দিয়ে কিছু চিহ্ন দিচ্ছে, মাইনাস অথবা কি প্লাস। প্লাস। প্লাস দ্বারা বোঝায় কি, এরা এই এনজাইমকে কি করে, স্টিমুলেট করে, তাই না? জি স্যার, এটা আপ রেগুলেট করবে। আপ রেগুলেট করে, আর মাইনাস মানে ডাউন রেগুলেট করবে, তাই তো? ডাউন রেগুলেট করে, জি স্যার। যেমন এটিপি, এটিপি কাকে ডাউন রেগুলেট করে, গ্লাইকোজেন ফসফোরাইলেজকে, তাই না? জি তাহলে স্যার। কি হবে না, গ্লাইকোজেন কি তখন ভাঙবে না চুপচাপ থাকবে? স্যার গ্লাইকোজেন ভাঙবে না। ভাঙবে। কিন্তু অন্যদিকে দেখো গ্লুকোজ 6 ফসফেট, এটা একটা কি রেগুলেটরি এনজাইম, সরি অ্যালোস্টেরিক ইফেক্টর কার, কোন এনজাইমের? স্যার গ্লাইকোজেন সিনথেসের। কি করে, আপ রেগুলেট করে না ডাউন রেগুলেট? আপ রেগুলেট করে। আপ রেগুলেট করে, যার ফলে কি হবে, গ্লাইকোজেন তৈরি হবে না ভাঙবে? স্যার এটা যদি আপ রেগুলেট করে গ্লাইকোজেন সিনথেস, তাহলে স্যার গ্লাইকোজেন তৈরি হবে। এখন তাহলে তোমাদের এই নামগুলো মুখস্থ করতে হবে, তাই তো? জি স্যার। প্লাস এখন কার কে আপ রেগুলেট করবে কে ডাউন রেগুলেট করবে এটাও মুখস্থ করতে হবে, তাই তো? জি স্যার। কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো প্র্যাকটিক্যালি নিজেরা, তাহলে কিন্তু এগুলো জিনিস মুখস্থ করা লাগবে না। যেমন ধরো আমি তোমাকে বলি, ধরো তুমি খাবার খেয়েছো, ঠিক আছে? খাবার খাওয়ার পরে তোমার ব্লাডে কিসের পরিমাণ বেশি থাকবে, গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকভাবে বেশি থাকবে না? জি স্যার, বেশি থাকবে। যখন বেশি থাকবে তখন কি তোমার গ্লাইকোজেন ভাঙা দরকার না গ্লাইকোজেন তৈরি হবে? স্যার তখন গ্লাইকোজেন ভাঙার তো তৈরি হবে, তৈরি হবে, তাই না? জি স্যার, ভাঙার কোনো দরকার হচ্ছে না, যেহেতু আমার এনার্জি আছে। এই জন্য দেখো, এই দেখো গ্লুকোজ যেই জিনিসটা গ্লাইকোজেনকে ভাঙে, গ্লাইকোজেন ফসফোরাইলেজ, তাকে কি করবে, বুঝতে পেরেছি স্যার, অফ করে রাখবে, তাই না? জি স্যার, ডাউন রেগুলেট। যে একদম চোখ বন্ধ করে মুছতে করতে হবে তা না। আবার তুমি জানো যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু প্রচুর এটিপি তৈরি হয়, তাই না? এটিপিও গ্লুকোজের মতোই কাজ করবে, বা গ্লুকোজ থেকে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, সেম তিনটাই সেম, তাই না? জি স্যার। জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। বলা আছে গ্লুকোজ এবং এনার্জি বেশি থাকলে গ্লাইকোজেন বন্ধ থাকে। এখন আসো হরমোনাল রেগুলেশনটা যায়, ঠিক আছে? এটা তো বোঝো নাই না, গ্লাইকোজেন হরমোনাল রেগুলেশনটা তো বোঝো নাই, তাই না? না স্যার, হরমোন রেগুলেশন বুঝতে পারিনি। আচ্ছা, হরমোনাল রেগুলেশনটা হরমোন দ্বারা রেগুলেশন হবে, ঠিক আছে? এটা কি জানো, এই যে তুমি টার্ম দিয়ে এটা কি প্লাজমা মেমব্রেন বোঝাইছে, ঠিক আছে? কি? জি স্যার। প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের মধ্যে বুঝছো আমাদের একটা গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, নাম হচ্ছে অ্যাডিনাইলেট সাইক্লেস। আমার সাথে সাথে এর উচ্চারণটা বলো সবাই, কি নাম? অ্যাডিনাইলেট সাইক্লেস। স্বাভাবিক অবস্থায় সেটা কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। কি থাকে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। যখন এই হরমোন গ্লুকাগন অথবা এফিনেফ্রিন, হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন এই অ্যাডিনাইলেট সাইক্লেসটা ইনঅ্যাক্টিভ থেকে কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যায়। এটা ধরো 1 নম্বর স্টেপ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অ্যাডিনাইলেট সাইক্লেস যখন অ্যাক্টিভ হয় তখন এটা কি সেলের ভিতরে সাইটোসলের অংশ, তাই না? জি স্যার, সাইটোসল থাকা সাইটোসলের ভিতরে থাকা এটিপিটা কি করে, প্লাস মানে কি স্টিমুলেট করে, তাই না? জি স্যার। কি করে, এটিপি থেকে কি তৈরি হয়, সিএন। সাইক্লিক এটিপি। আমরা আপাতত আমি তোমাদের এইদিকে দেখাবো না, এই পাশের দিকে যাব না, ঠিক আছে? আমরা শুধু নিচের দিকে নামতে থাকবো। জি স্যার।
তাহলে অ্যাডিনাইন সাইকেল যখন অ্যাক্টিভ হয় তখন সে কি করে এটিপি কে সাইক্লিক এমপিতে কনভার্ট করে, তাই তো? জি স্যার। জি স্যার। এটা ধরো 2 নাম্বার। সাইক্লিক এমপি যখন অ্যাক্টিভ হইলো তখন সে কি করে, তীর চিহ্ন দেখে আমরা এখন বলতে পারবো, তাই না? সার্সেলের মধ্যে একটা প্রোটিন কাইনেজ থাকে, সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাকে কি করে দিল? অ্যাক্টিভ করে দিল। পুরো নাম কি? সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট। যেহেতু যে সাইক্লিক এমপি দ্বারা কাজটা হয় এজন্য এটাকে সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ আমরা বলি। তো এমনি নরমাল নাম হচ্ছে প্রোটিন কাইনেজ। ইনঅ্যাক্টিভ থেকে কি করে দিল? অ্যাক্টিভ করে দিল। এটা হলো 3 নাম্বার স্টেপ। ক্লিয়ার? জি স্যার। এরপর দেখো সাইক্লিক এমপি এটা কি করে, এই জায়গাটাকে কি করছে? স্টিমুলেট করছে, তাই না? জি স্যার। আমি তোমাদের বারবার বলছি সবসময় তীর চিহ্ন দেখবা, তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে গেছে সেই দিকে খেয়াল করবে, তাই না? জি স্যার। তীর চিহ্ন এই দিকে গেলে এইটা তৈরি হবে, আর মাঝখানে যদি কোনো কিছু নাম দেওয়া থাকে তার মানে থাকবে কি, এগুলো হচ্ছে ধর এনজাইম বা তোমার অ্যাক্টিভেটর থাকবে যদি মাঝখানে রিঅ্যাকশনের মাঝখানে যা লেখা থাকে, ঠিক আছে? তীর চিহ্নের মাঝখানে। তাহলে দেখো এই সাইক্লিক ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ তীর চিহ্ন দিয়ে এখানে আছে, তীর চিহ্ন দিয়ে এখানে আছে, ঠিক আছে? তাহলে এখানে তো এই দিকে তাকাও, এইটা তীর চিহ্ন হয়ে এদিকে হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। রিঅ্যাকশন কি হয়েছে বলো তো? এটা কি এই ফিগারটা হরমোনাল রেগুলেশন কার? গ্লাইকোজেনেসিসের, তাই না? জি স্যার। গ্লাইকোজেনেসিসের কি রেগুলেটরি এনজাইমের নাম কি? স্যার গ্লাইকোজেন সিনথেস। গ্লাইকোজেন সিনথেস, এই দেখো গ্লাইকোজেন সিনথেস পাইছো? এই যে টার্গেট এনজাইমটা, এটা স্বাভাবিকভাবে আমাদের বডিতে কি থাকে? অ্যাক্টিভ থাকে, তাই তো? অ্যাক্টিভ থাকে। হয়ে গেছে কি? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। কি স্টিমুলেট করলো এই জিনিসটাকে? প্রোটিন কাইনেজ, তাই না? জি স্যার। জি স্যার। কার সহায়তায়? একটা স্যার এটিপি। এটিপি থেকে এটিপি হইছে। জি স্যার। এটিপি থেকে এটিপি কি একটা কি শর্ট? স্যার একটা ফসফেট গ্রুপ সহ। তার মানে বুঝছো এখানে দেয়া নাই, মনে রাখবে এখানে একটা ফসফেট এখানে অ্যাড হয়ে আছে। স্যার তার মানে স্যার গ্লাইকোজেন সিনথেসের সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দিয়ে এটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। গ্লাইকোজেন সিনথেস যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কি গ্লাইকোজেনেসিস ইনহিবিট হবে না? জি স্যার অবশ্যই হবে। আবার সব সময় গ্লাইকোজেন সিনথেসিস তোমার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে কি আর কোনো গ্লাইকোজেন আমাদের পুরো শরীরে তৈরি হবে না? না স্যার হবে। যখন দরকার না তখন আবার কি করে, একটা এনজাইম আছে নাম হচ্ছে প্রোটিন ফসফেটেস 1। কি নাম? প্রোটিন ফসফেটেস 1। এটা কি করে? এটা কি ইনঅ্যাক্টিভ থেকে আবার কি করে? অ্যাক্টিভ করে দেয়, মানে ফসফেট গ্রুপটা বের করে দেয়, তাই না? জি স্যার। আবার কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। স্যার এটা পানি দেখে সেটা কি পানির মাধ্যমে এই ফসফেট গ্রুপকে বের করে দেয়? হ্যাঁ, ফসফেট প্লাস এই এনজাইম যখন এর সাথে বিক্রিয়া করে তখন ফসফেট বের হয়ে চলে যায়। জি স্যার। এখন দেখো আলটিমেটলি এই যে হরমোনটা, স্যার গ্লুকাগন আর এপিনেফ্রিন, হ্যাঁ এপিনেফ্রিনটা আলটিমেটলি এই এনজাইমকে তোমার কি করবে? আপ রেগুলেটেড বলবো, ডাউন বা অন বা অফ করতে পারতেছে, তাই না? বিভিন্ন মাঝখানে অনেক রিঅ্যাকশনের মাধ্যমে, কিন্তু আসলে এটা হরমোন দ্বারাই জিনিসটা হচ্ছে, তাই না? জি স্যার। এইজন্য এই ধরনের রেগুলেশনকে আমরা কি রেগুলেশন বলতেছি? হরমোনাল রেগুলেশন। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এটা গ্লাইকোজেনোলাইসিসের ক্ষেত্রে। তাহলে হরমোনাল রেগুলেশন তো গ্লাইকোজেনোলাইসিসেরও আছে, তাই না? জি স্যার আছে। ওইরকম দেখো অ্যাডেনাল সাইক্লেস মেমব্রেনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে গ্লুকাগন বা এপিনেফ্রিন, যখন তাদের স্পেসিফিক রিসেপ্টরসে বাইন্ড করে তখন এটা ইনঅ্যাক্টিভ থেকে কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। ফলে এই অ্যাক্টিভটা কি করে? এটিপি কে সাইক্লিক এমপিতে কনভার্ট করে, তাই না? এই সাইক্লিক এমপি পরবর্তীতে প্রোটিন কাইনেজ যেটা ইনঅ্যাক্টিভ থাকে এটা কি করে দিয়েছে? অ্যাক্টিভ করে দেয়। এরপরে আমরা হচ্ছে সব সময় ওই যে তীর চিহ্নের দিকে তাকাবো সব সময়, তাই না? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মেইন হচ্ছে এটা ফসফোরাইলেজ কাইনেজ, তাই না? তীর চিহ্নতে এই দিকে তাকাবো। ইনঅ্যাক্টিভ ছিল কি করছে? অ্যাক্টিভ করে দিয়েছে। এবং একটা বিশেষ সহায়তায় এটিপি সহায়তা, মানে এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে আছে, তাই না? জি স্যার। স্যার এইখানে স্যার একটু কথা ছিল, এইখানে স্যার এটিপি যুক্ত হওয়ার ফলে স্যার কিন্তু অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ আচ্ছা, তোমাদের বলি ভুলে গেছিলাম। তোমাদের এখন তাহলে আইডিয়া হইতে পারে স্যার ফসফেট গ্রুপ অ্যাক্টিভ হইলে মনে হয় যুক্ত হইলে মনে অ্যাক্টিভ হয় বা ইনঅ্যাক্টিভ হয়, তোমাদের মনে এরকম একটা প্রশ্ন আসছে, তাই না? ফসফেট গ্রুপ যুক্ত হইলে কখনো কখনো অ্যাক্টিভ হইতে পারে, কখনো ইনঅ্যাক্টিভ হইতে পারে। এটা কোনো নিয়ম নাই যে অ্যাড হওয়া মানেই স্যার অ্যাক্টিভ হওয়া বা অ্যাড চলে গেলে ইনঅ্যাক্টিভ হওয়া, এরকম না। কখনো অ্যাড হইতে পারে, অ্যাড হইলে অ্যাক্টিভ হইতে পারে, কখনো অ্যাড হইলে ইনঅ্যাক্টিভ হইতে পারে। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। এনজাইমের ইসের ক্ষেত্রে যে কোন এনজাইম মানে এনজাইম ভাগ আছে, তবে সুইচটা মানে কি তাকে অন বা অফ করবে এখানে গুরুত্বপূর্ণ একটা প্লে করে হচ্ছে ফসফেট গ্রুপটা। আমরা যখন বললাম বাসা বাড়িতে যখন তোমার হচ্ছে ফ্যান লাইট অফ করি, সুইচ অন অফ করে কাজ করি, তাই না? তো এই ক্ষেত্রে এনজাইমগুলোর মধ্যে এই অন অফ
এই জিনিসটা কাজ করে ধরো ফসফেটের মতো ইয়াটা। এইজন্য এদেরকে আমরা মলিকুলার সুইচও বলি। কি বলি? মলিকুলার সুইচ। মলিকুলার সুইচ, কারণ এর দ্বারা আমরা অন অফ করতে পারি, তাই না? স্যার কিন্তু একই এনজাইমে কি অন অফের কাজটা করতে পারবে? না, একই এনজাইমে একই রকম বিভিন্ন এনজাইমে ফসফেট, ধরো এ একটা এনজাইম, এর সাথে ফসফেট যুক্ত হলে সে ধরো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আর বি আর একটা এনজাইম, এর সাথে ফসফেট যুক্ত হওয়ার কারণে সে আবার কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক নাই? কথা বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে এখানে আসলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? তাই তো? জি স্যার। এখন কথা হচ্ছে স্যার এরপর আমি কোন দিকে যাব? অনেক তীর চিহ্ন আছে, অনেকে আছে, তাই না? জি স্যার। তোমার ইচ্ছা, তোমাকে আমি জাস্ট বলছি তুমি তীর চিহ্ন দেখে যাবো, যেদিক খুশি সেই দিকে যাও। সাপোজ ধরো আমি এই দিকে যাব, এটা আমি ধরলাম, চুজ করলাম, ঠিক আছে? এই তীর চিহ্নটা আমি চুজ করলাম, ঠিক আছে? এটা এই দিক থেকে এই দিকে গেছে, তাই তো? জি স্যার। তাহলে দেখো এই যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ বি, এই যে দেখছো এটা কি রেগুলেটরি এনজাইম পড়ে আসছি না, গ্লাইকোজেনোলাইসিসের। জি স্যার। এটা স্বাভাবিক অবস্থায় কি হিসেবে থাকে? ইনঅ্যাক্টিভ, তাই না? ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ করলো কে তাহলে? বলছি না তীর চিহ্নে মাঝ বরাবর যেটা থাকবে সে করছে। জি স্যার। ফসফোরাইলেজ কাইনেজ। তাহলে আমরা যদি এখন প্রথম থেকে আবার আসি, হ্যাঁ, প্রোটিন কাইনেজ অ্যাক্টিভ হওয়ার ফলে এই যে ফসফোরাইলেজ কাইনেজ ইনঅ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ হয়েছে। এই অ্যাক্টিভ হতে সে কি করছে, ফসফোরাইলেজ যে ইনঅ্যাক্টিভ ছিল গ্লাইকোজেন ফসফোরাইলেজ তাকে কি করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে। আর গ্লাইকোজেন ফসফোরাইলেজ অ্যাক্টিভ হওয়া মানে কি, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ 6 ফসফেট বা গ্লুকোজ তৈরি করা, তাই তো? জি স্যার। কারণ আমার যখন গ্লাইকোজেন ভাঙার দরকার নাই তখন কি হবে, এই গ্লাইকোজেন অ্যাক্টিভ থেকে আবার কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ফসফেটেজ এনজাইম কাজ করবে, তাই তো? জি স্যার। ফসফেটেজ এনজাইম। বলো স্যার বলো। এই ফসফোরিলেজ এ যেটা স্যার, সেটাও কি স্যার রেগুলেট হয় এভাবে? একটু হ্যাঁ, একটু আমার ফোন আসছে তো। এই শোভা মিউট করে রাখো। এই শোভা। মোর্শেদ সবারই মিট করতে বল, খুব নয়েজ আসে। শোভা মিউট করে রাখো। হেডফোনে একবার কানের ভিতর ঢুকে যাচ্ছে। আমি আচ্ছা, কি যেন বলতেছিলাম, বলো তো আমাকে আরেকবার। স্যার এই ফসফোরিলেজ এ যেটা স্যার, সেটা কি অল টাইম কাজ করে নাকি ওটাও রেগুলেটর এইভাবেই কাজ করে স্যার? এ মানে অ্যাক্টিভ, বুঝছো? অ্যাক্টিভ কি এ বুঝাইছে, আর বি মানে ইনঅ্যাক্টিভ। যেখানে এ থাকবে মনে করবা সে অ্যাক্টিভ বুঝাইছে, আর বি থাকলে ইনঅ্যাক্টিভ। মানে এনজাইম একটাই, শুধু ফর্ম হচ্ছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ এ দ্বারা অ্যাক্টিভ বুঝাইছি, আর বি দ্বারা ইনঅ্যাক্টিভ বুঝাইছি। স্যার বলো। স্যার ফসফোরাইলেজ কাইনেজ এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হইছে, এরপরে স্যার কোন দিকে গেছে একটু ঘুরেই ফেলছে। ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হইছে না, তোমার ভুলে যাওয়ার দরকার নেই, তুমি খালি দেখো তীর চিহ্ন এরপর কই দিছি, এই যে এখান থেকে তীর চিহ্ন এদিকে আসছে না? জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে তখন যখন কাজ দরকার নাই তখন সে এটা অ্যাক্টিভ থেকে কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ। আরেকটা কথা বলি, এই যে রিঅ্যাকশন গুলো এখানে কিন্তু বিভিন্ন সিচুয়েশনে তোমার বডিতে ঘটবে, একই সাথে না কিন্তু, তাই না? জি স্যার। যখন ধরো তোমার কাজ শেষ গ্লাইকোজেন, তখন কিন্তু তখনই শুধু সে এই অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভে আসবে। এই ওভারঅল এটা কিন্তু ওভারঅল একটা রিঅ্যাকশন, একই সাথে দেখাইছে, কিন্তু তোমার বডিতে এগুলো কিন্তু বিভিন্ন সিচুয়েশনে ঘটবে। যখন তুমি ক্ষুধার্ত আছো তখন কিন্তু গ্লাইকোজেন সে ভাঙার দিকেই যাবে, আবার যখন হঠাৎ করে খাবার খাইলা তখনই আবার কি করে দেবে, সে এটাকে অফ করে দেবে, এরকম করে দিবে। স্যার তাহলে স্যার আমাদের গ্লুকাগন আর ইপিনেফ্রিন স্যার এই দুইটা হরমোনই স্যার গ্লাইকোজেন সিনথেস এবং গ্লাইকোজেন ফসফোরিলেজ দুইটাকেই রেগুলেশন করতে পারে। হ্যাঁ, কি বললাম আবার বলো। স্যার আমাদের হরমোন এই দুইটাই তো, গ্লুকাগন আর ইপিনেফ্রিন, এই দুইটা হরমোনই শুধুমাত্র গ্লাইকোজেন ফসফোরিলেজ আর সিনথেস দুটাকেই রেগুলেট করতে পারে। হ্যাঁ, একটাকে ইনঅ্যাক্টিভ আর একটাকে অ্যাক্টিভ, এটা আমি পরে দেখাচ্ছি, তোমরা বুঝলেই। আচ্ছা, তাহলে দেখো আবার দেখো যে ফসফোরিলেজ কাইনেজ অ্যাক্টিভ আছে, তাই না? এই যে তীর চিহ্নগুলো বাদ আছে না এই পাশে, এই তীর চিহ্ন কোন দিকে গেছে, এই দিক থেকে এদিকে গেছে, মানে যখন দরকার নাই সে তখন কি হয়ে যাবে, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আরেকটা বাদ আছে, তাই না? কাইনেজ। জি স্যার। বলো তো এখন দেখি এটা কেউ বলবে। স্যার কাইনেজ এনজাইম আবার অ্যাক্টিভ করে দেবে এটাকে।
থাকে। এটা হচ্ছে কি, দেখো তোমরা সবাই জানো এই যে ফসফোরাইলেজ কাইনেজ ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে কে? এই যে প্রোটিন কাইনেজ, তাই না? প্রোটিন কাইনেজ। ATP সহায়তা। জি স্যার। একটা এনজাইমকে যে শুধু একজনই অ্যাক্টিভ করতে পারে এমন কোনো কথা নাই। এই ফসফোরাইলেজ কাইনেজকে আরেকটা এনজাইম আছে ক্যালমোডাইলিন ফসফোরাইলেজ কাইনেজ, সেও কি করতে পারে? অ্যাক্টিভ করতে পারবে। অ্যাক্টিভ করতে পারে। এই প্রোটিন কাইনেজ আবার একা কাজ করতে পারে না, একে আবার স্টিমুলেট করতে হয় কে? একটা কোফ্যাক্টর আছে, নাম কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা ক্যালমোডাইলিন ফসফোরাইলেজ কাইনেজকে অ্যাক্টিভ করতে পারে, দেন ফসফোরাইলেজ কাইনেজ তোমার অ্যাক্টিভ হয়ে এই বাকি কাজ। কথা বুঝতে পারছো? জি স্যার। ক্যালসিয়াম মাইনাস দিয়ে আবার বোঝাইছে ওটা। হ্যাঁ, মাইনাস হলে তোমার এই দিকে আসবে, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভে। জি স্যার। ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই ফিগারের মধ্যেও কিন্তু আরেকটা জিনিস আছে। তোমরা রেগুলেশন কয়টা পড়ছো? তিনটা না? অ্যালোস্টেরিক, হরমোনাল, আর একটা কি ইনফ্লুয়েন্স অফ ক্যালসিয়াম। তাহলে ইনফ্লুয়েন্স অফ ক্যালসিয়ামের যে ইনফ্লুয়েন্সটা, এটাও দেখে ফেললাম না? জি স্যার, কাইনেজের সঙ্গে এইভাবে। অর্থাৎ যে কোনো রিঅ্যাকশনে পড়বা, খালি তীর চিহ্ন দেখে চলে যাবা, কোন দিক থেকে কোন দিকে যাবো তোমার ব্যাপার, ঠিক আছে? জি স্যার। তো তাহলে দেখো, এই যে তোমার বললাম না স্যার গ্লুকাগন আর এপিনেফ্রিন, তাহলে স্যার এই দুটাকে ইয়া করে কিনা যে প্রশ্ন করছে, তোমরা সবাই পড়ো এটা, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে ওভারঅল কথা, এক কথায়। Elevated the glycogen. Epinephrine level increase করে glycogen decrease করে, where the elevated insulin level increase the glycogen synthesis. স্যার এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গ্লুকাগন আর ইপিনেফ্রিন, এটা গ্লাইকোজেনকে ডিগ্রেডেশনে ইয়া করে, হেল্প করে, আর যে ইনসুলিন সেটা গ্লাইকোজেনকে মানে সিনথেসিসে হেল্প করে আর কি। হ্যাঁ, বুঝছো কি? জি স্যার। মানে স্যার ইনসুলিন যদি স্যার আমরা ইয়া করি, তাহলে স্যার আমার এটা গড়ার কাজ করবে আমাদের শরীরে, ফ্যাট স্যার মানে গ্লাইকোজেন জমায় রাখবে। আর যদি গ্লুকাগন আর এভাবে সিম্পলি মনে করবা, কিন্তু জাস্ট ইনসুলিনের কাজটা জেনে রাখবা। ইনসুলিনের কাজ কি? ব্লাডে গ্লুকোজ লেভেল কমানো, সবাই মনে রাখো, ধরে রাখো। কমানো। জি স্যার। ব্লাডে গ্লুকোজ লেভেল কমানো। আর গ্লুকাগনের কাজ হচ্ছে ইনসুলিনের উল্টা, ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ানো। ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়াবে কিভাবে? গ্লাইকোজেন ভেঙে, তাই না? জি স্যার। ব্লাডে যদি স্যার বেড়ে যায় তাহলে তো স্যার অন্য জায়গায় কমে যাবে, তার মানে হচ্ছে লিভার থেকে ভেঙে ব্লাডে নিয়ে আসতেছে স্যার, এরকম। গ্লাইকোজেন যেখানে জমা আছে সেখান থেকে তো ভেঙে ব্লাডে দিবে সাপ্লাই, তাই না? জি স্যার সেটাই বলতেছি। ওকে। আর তোমাদের কিছু গ্লাইকোজেন রেগুলেশন ঠিকমতো না হলে কিছু ডিজিজ হইতে পারে, কোনো এনজাইম কাজ না করতে পারে, সেক্ষেত্রে তোমাদের 2-3টা ডিজিজ বা 4টা ডিজিজ, শুধু এনজাইমের নামটা মুখস্থ করতে বলছে, তাই না? জি স্যার। তাহলে আমাদের গ্লাইকোজেন মেটাবলিজম শেষ, আর পড়বো না কিছু। এই সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার বলো। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার গ্লাইকোজেনেসিসে ওই গ্লাইকোজেনিন যে প্রাইমারটা স্যার, এখানে বই আরেকটা জিনিস উল্লেখ করছে যে গ্লাইকোজেনিন এই প্রাইমারটার পরিবর্তে অন্য আরো একটা ফ্র্যাগমেন্ট যেটা এই প্রাইমার হিসেবে কাজ করে স্যার। হ্যাঁ, এইটা সম্পর্কে যদি একটু বলেন স্যার। এটা হচ্ছে কি তোমার, আসলে আমাদের গ্লাইকোজেনে আমাদের শরীরে একবারে কিন্তু গ্লাইকোজেন শূন্য হয়ে যায় না, বুঝছো? একবারে কি হয়ে যায় না? শূন্য হয়ে যায় না, কিছু না কিছু গ্লাইকোজেন থাকে। তো ওই যে পড়ে থাকে কিছু গ্লাইকোজেন, এগুলো আসলে প্রাইমারি হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছো? এখন কোনো কারণে যদি গ্লাইকোজেন আগের কোনো প্রি এক্সিস্টিং না থাকে, সেই ক্ষেত্রে প্রাইমারি হিসেবে কাজ করে কে? গ্লাইকোজেন। এটা একটা রিসেন্ট ডিসকভার। তার মানে স্যার আমাদের হচ্ছে গ্লাইকোজেন যেটা ভাঙে সেটা সম্পূর্ণ নাও ভাঙতে পারে, পরবর্তীতে ওইটাই তোমার প্রাইমারি হিসেবে কাজ করতে পারে, কিন্তু ওইখান থেকে আবার শুরু করবে স্যার। বুঝতে পেরেছি স্যার। যদি না থাকে সেই ক্ষেত্রে সায়েন্টিস্টরা দেখছে যে তাহলে সেই ক্ষেত্রে একটা প্রোটিন আছে নাম গ্লাইকোজেনিন, সে ওই কাজটা করে। মানে স্টার্টিংটা হচ্ছে গ্লাইকোজেনিন থেকে হয়। বুঝতে পেরেছি। এটা আমি বলি না, কিছু কিছু বলছি না, রিডিং তোমাদের করতে এই কোশ্চেন করলে দেখে হয়তো আলোচনা হইলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল গ্লাইকোজেনোলাইসিস থেকে। বলো স্যার। গ্লাইকোজেনোলাইসিসের যে স্যার ফসফোরাইলেজ এনজাইমটা,
এটা সাধারণত স্যার নন রিডিউসিং সাইট থেকে স্যার মানে গ্লুকোজ গুলোকে আলাদা করে দেয়, আস্তে আস্তে গ্লুকোজ 1 ফসফেট বের করার মাধ্যমে একটা ফর্মে বের করে দেয়। এখন স্যার এটা কি কখনো রিডিউসিং সাইটে করতে পারে? মানে আর যদি না করতে পারে তাহলে রিডিউসিং সাইটে কি স্যার সবসময় 4টা করে গ্লুকোজ থাকে? আর 4টা করে যদি স্যার না থাকে তাহলে স্যার লিমিট এক্সিড তো হবে না। সে 4 পর্যন্ত যেতে পারে, 4 এর পরে সে আর কাজ করতে পারে না। জি স্যার, তাহলে স্যার নন রিডিউসিং সাইটে তো স্যার কাটতে পারবে না। এখন স্যার না কাটে তাহলে স্যার রিডিউসিং সাইটে কি আলটিমেটলি 4টা করে থাকবে? 4টা করে থাকবে লাস্টে ব্রাঞ্চিং পয়েন্ট থেকে কিন্তু। জি স্যার, ব্রাঞ্চিং পয়েন্ট ওটা বাদ দিয়ে ওটা হ্যাঁ ওটা বাদ দিয়ে হ্যাঁ স্যার 4টা স্যার মূল বিন্দু সেটা কাজ করে। হ্যাঁ এইখানে স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, এই ট্রান্সফারেন্স এনজাইম যেটা ডিব্রাঞ্চিং এনজাইম, এখানে ট্রান্সফারেন্স এনজাইমের কাজটা দেখাইছে যে এরা একসঙ্গে 3 থেকে 4টা গ্লুকোজকে অ্যাটাচ করে অন্য সাইডে নিতে পারে। কিন্তু যখন আমার লিমিট ডেক্সট্রিন দেখি, লিমিট ডেক্সট্রিনে তো 4টা গ্লুকোজ থাকে, যদি 3টা কাটার পরিবর্তে 4টা কেটে ফেলে সেক্ষেত্রে তো আমরা ফ্রি গ্লুকোজ পাওয়ার সম্ভাবনা তো থাকে না স্যার। এটা কাটতে পারবে না, কিন্তু কাজে তো স্যার কাজে দেখাইছে 3টা থেকে 4টা কাটে স্যার। হ্যাঁ স্যার 4টা যদি কাটে ফেলে তাহলে স্যার ডিব্রাঞ্চিং এনজাইমের তো কোনো কাজ থাকতেছে না, ওই এনজাইমটা তো স্যার এমনি ইয়ে হয়ে যাচ্ছে। কি বলছে দেখো, এখন পড়ো ভালো করে পড়ো নাই। কি বলছে 3-4 গ্লুকোজ তাই না বলছে? কোন পাশ থেকে বলছে? 1-4 থেকে না 1-6? 1-4 পরবর্তীতে শোনো, এটা কিন্তু আমি তোমাদের বলি না, তোমরা জিজ্ঞাসা করো না। ডিব্রাঞ্চিং এনজাইমের কিন্তু দুইটা ফাংশন প্লে করে, একটা হচ্ছে 1-4 এর দিকে ফাংশন করে, আরেকটা হচ্ছে কিন্তু 1-6 এর দিকে ফাংশন প্লে করে। এইটা হচ্ছে 1-6 এর কথা, কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছো? এটা নিয়ে কোনো কথা নাই, এটা তো 1-6 এর বন্ড। এখানে ওই ডিব্রাঞ্চিং এনজাইমের কোনটা কাজ করবে? স্যার 1-4 এর ওইটা কাজ করবে, অ্যামাইলো আলফা 1-6 গ্লাইকোসাইডেজ, এই অংশটা কাজ করবে। জি স্যার ক্লিয়ার? কিন্তু স্যার যদি আমার লিমিট ডেক্সট্রিনে 4টাই থাকে তো সেক্ষেত্রে তো আমার এমনিতেই 3টার বেশি কাটার কোনো সুযোগই নেই, তো এইখানে 4টা উল্লেখ কেন করলো স্যার? আচ্ছা শোনো, এটা এখানে কি বলছে কই, branching answer the glycogen formed as limited can be vertically phosphorylase non-reducing to yield to continue যতক্ষণ পর্যন্ত না কন্টিনিউস, যতক্ষণ না পর্যন্ত 4 গ্লুকোজ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল গ্লাইকোজেন তাই না? গ্লাইকোজেন কি এত সিম্পল না? আরো অনেক শাখা প্রশাখা আছে। জি স্যার অনেক আছে স্যার। ওই হিসেবে চিন্তা করো। আরেকটা কথা আছে এখানে, একটু আমি একটা কথা বলে রাখি, এই এনজাইমটা একটু বলি শোনো। এই এনজাইমের নাম কি? ডিব্রাঞ্চিং। আমি এনজাইমটা আঁকাইতেছি, সাপোজ ধরো এটা হচ্ছে ডিব্রাঞ্চিং এনজাইমটা, ঠিক আছে? দেখতে এরকম, ঠিক আছে? জি স্যার। জি স্যার এটা একটা বাই ফাংশনাল এনজাইম, এই কথাটা মানে বুঝছো? জি স্যার, মানে দুই দিকে দুইটা ইয়ে করতে পারে, ফাংশন দেখাতে পারে। মানে একাই দুইটা ফাংশন নাকি দুইটা মিলে একটা দুইটা ফাংশন? আচ্ছা স্যার এটা একটা মিলে দুইটা ফাংশন স্যার। এই পুরোটা এনজাইমের নাম কি দিছি? ডিব্রাঞ্চিং এনজাইম, ঠিক আছে? জি স্যার। সাপোজ ধরো এর এতটুকু অংশের নাম হচ্ছে এই যে গ্লুকোসাইল 4-4 ট্রান্সফারেজ, ঠিক আছে? জি স্যার। আর সাপোজ ধরো এতটুকু অংশের নাম হচ্ছে কাজের উপর ভিত্তি করে অ্যামাইলো 1-6 গ্লুকোসাইডেজ, এতটুকু অংশের নাম, ঠিক আছে? কিন্তু পুরোটা এনজাইমের নাম কি দিছি? ডিব্রাঞ্চিং এনজাইম। ডিব্রাঞ্চিং, অর্থাৎ এনজাইম একটাই কিন্তু তার একটা পার্ট এক কাজ করে আর একটা পার্ট অন্য একটা কাজ করে। এই জন্য এই এনজাইমকে আমরা বাই ফাংশনাল এনজাইম বলতেছি। একটা এনজাইমের তার মানে দেখছো একই সাথে কি দুই ধরনেরও ফাংশন করতে পারে, তাই না? জি স্যার। এটা হচ্ছে বাই ফাংশনাল এনজাইম। আর কাজের উপর ভিত্তি করে এই সেগমেন্টের নাম হচ্ছে ধরো গ্লুকোসাইল 4-4 ট্রান্সফারেজ, আর এই অংশটার নাম হচ্ছে অ্যামাইলো আলফা 1-6 গ্লুকোসাইডেজ। এর টোটালটার নাম দিছে কি? ডিব্রাঞ্চিং এনজাইম।
স্যার আমরা এনজাইম কোর্সে স্পেসিফিক শুনতে শুনতে এটা কখনো কল্পনাও করি নাই স্যার। হ্যাঁ এরকম অনেক আছে, একটা ওটি 2 3 4টাও কাজ করতে হবে। তুমি একটা মানুষের কথা চিন্তা করো, একটা মানুষ, হ্যাঁ ধরো একটা অফিসের বস হইতে পারে, সে আবার একটা পরিবারের বাবা হইতে পারে, তাই না? আরেকজনের চাচা হইতে পারে। একই মানুষ হয়ে যদি তার 2 3টা ফাংশন থাকে, এরকম এনজাইমেরও কথা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, আমাদের গ্লাইকোজেন মেটাবলিজম শেষ, ঠিক আছে? একটা টপিক আছে এরপরে, গ্লুকোনিওজেনেসিস। কি আছে? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কাকে বলে বলো দ্রুত। স্যার গ্লুকোনিওজেনেসিস হচ্ছে স্যার কোন নন গ্লুকোজ প্রোডাক্ট থেকে স্যার গ্লুকোজ তৈরি হওয়া, গ্লুকোজ তৈরি। জি স্যার, এটাকে গ্লুকোনিওজেনেসিস বলে। আমাদের বডিতে অনেক কিছু থেকে গ্লুকোজ তৈরি হতে পারে, তো মেজর যেগুলো, মেজর সাবস্ট্রেট কি, মেজর যেগুলো সাবস্ট্রেট যেগুলো থেকে গ্লুকোজ তৈরি হয়, সে নামগুলো তোমরা খাতায় লিখে রাখো অথবা বই দাগে রাখো। ল্যাকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডস, প্রোপিওনেট আর গ্লিসারল। টোটাল কয়টা? 5টা। ঠিক আছে? কি কি থেকে হয় বলো তো? আমাদের ল্যাকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপিওনেট আর গ্লিসারল। এগুলো ছাড়াও আছে, কিন্তু এগুলো কি মেজর, ঠিক আছে? এগুলো কি মেজর। এগুলো থেকে কি তৈরি হতে পারে? গ্লুকোজ তৈরি হতে পারে। তোমরা এই যে গ্লুকোজেনেসিস কোথায় ঘটে লোকেশনটা পড়ে নেবা, ঠিক আছে? এগুলা বলবো না। তারপরে এর ইম্পর্টেন্সটা কি গ্লুকোনিওজেনেসিসের পড়বা। 3টা ফাংশন আছে, ঠিক আছে? জি স্যার। না বুঝলে নেক্সট ক্লাসে একটু টুকটাক জিজ্ঞাসা করতে পারো। এখন বুঝছো এই 5টার মধ্যে আমি তোমাদের এই যে ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ হয়, পাইরুভেট থেকে কিভাবে গ্লুকোজ হয়, আর অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে গ্লুকোজ হয়, এটা একটু বলবো, ঠিক আছে? জি স্যার। প্রথমে আমি তোমাদেরকে পাইরুভেট সম্পর্কে বলি, সংক্ষেপে বলবো। তোমরা সবাই কিন্তু, আমি জানি যে তোমরা সবাই গ্লাইকোলাইসিস পড়ে আসছো, তোমাদের সবার মাথায় গ্লাইকোলাইসিস আছে, ঠিক আছে? তোমরা সবাই জানো গ্লুকোজ থেকে শুরু হয়ে লাস্টে গ্লাইকোলাইসিস কি তৈরি হয়? স্যার পাইরুভেট তৈরি হয়। তাহলে পাইরুভেট থেকে যদি গ্লুকোজ তৈরি করতে হয়, তাহলে ঠিক উল্টা দিকে চলে যাবে পাইরুভেট থেকে। কিন্তু উল্টা দিকে গেলে কি পাবো? গ্লুকোজ। স্যার গ্লুকোজ পাবো রিভার্স। তাহলেই তো হয়ে গেল, তাই না? জি স্যার। কিন্তু এখানে একটা খালি ধরে রেখে দেখো, তোমরা সবাই গ্লাইকোলাইসিস এর কয়টা স্টেপ আছে? 10টা। 10টা, তাই না? জি স্যার 10টা স্যার। সবগুলো কি রিভার্সিবল রিঅ্যাকশন না ইরিভার্সিবল আছে? স্যার ইরিভার্সিবল আছে। কয়টা? স্যার 3টা মেবি। 3টা স্যার। 3টা। তাহলে দেখো যেগুলো রিভার্সিবল সেগুলো তো ইজিলি কি উল্টা দিকে যেতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। শুধু প্রবলেম হচ্ছে কি ইরিভার্সিবল গুলো, সেইগুলোতে তোমার হচ্ছে আলাদা 3টা এনজাইম দিলেই হয়ে যাবে। জি স্যার, আলাদা এনজাইম যদি কাজ করে তাহলে স্যার উল্টা দিকে চাইতে পারবে। তাহলে তোমাদের যখন পাইরুভেট থেকে আমি গ্লুকোজ যাব, তোমরা শুধু এই 3টে স্টেপটা দেখাই দিলেই হবে, তাই তো? জি স্যার। ওকে, সেই 3টে স্টেপটা বইয়ে দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এনজাইমের নামগুলো আমি দেখাই দিচ্ছি, এনজাইমের নাম পারলেই তো হলো, তাই না? দেন তোমরা ডিবেট করবা। আমি এখানে আছে কিনা দেখি। 1 3 9 মনে হয় তোমাদের ইরিভার্সিবল, তাই না? জি স্যার 1 3 9। এই যে 1 নম্বরে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ। কি? পাইরুভেট কার্বক্সিলেজ। দ্বিতীয় নম্বর যে এনজাইমটা সেটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেস, আর তৃতীয় এনজাইমের নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেস। খাতায় লিখে রাখো, তাহলে হবে। বাইরে এই রিঅ্যাকশনটা দেখো, এই রিঅ্যাকশনটা দেখাই তাহলেই বুঝতে পারবো। এটা হচ্ছে তোমাদের টোটাল গ্লাইকোলাইসিসটা, বুঝছো? জি স্যার। গ্লাইকোলাইসিস এই দেখো পাইরুভেট, তাই না? এই পাইরুভেট থেকে আবার ফসফেট পাইরুভেট হতে পারবে? পারবে না, এই এনজাইমটা পারবে না, তাই না? সেই ক্ষেত্রে কোন এনজাইম বললাম? এই যে এনজাইমটা কার্বক্সিলেজ এনজাইম কাজ করলে পাইরুভেট আবার উল্টা দিকে কি হতে হবে? ফসফেট পাইরুভেট তৈরি করতে পারবে, তাই না? জি স্যার। দেন আবার এগুলো কি তোমার হচ্ছে কি বলে সবগুলো উভমুখী, ইজিলি যেতে পারবে। যাওয়ার পরে আবার এই যে এই স্টেপটা হচ্ছে তোমার, এই যে এই স্টেপটা হচ্ছে তোমার হচ্ছে একমুখী, যেতে পারবে না। জি স্যার, সেখানে অন্য একটা এনজাইম লাগবে আমাদের। সেখানে ফসফেটেস এই এনজাইমটা দিচ্ছে, এটা দিতে হবে এরকম, ঠিক আছে? দেখে নিচ্ছি এটা পুরোটা লিখতে হবে না, যদি পরীক্ষায় আসে তাহলে কি তোমরা পুরো গ্লাইকোলাইসিস লেখা দরকার নাই, জাস্ট ওই 3টে স্টেপটা লিখে দিলেই হবে এনজাইমের নাম সহ। জি স্যার। আচ্ছা, ইউনিডিরেকশনাল রিঅ্যাকশনগুলো লিখে জাস্ট খালি ওই এনজাইমের নামগুলো লিখে দিলেই হয়ে যাবে। আর কি আছে? ল্যাকটেট আছে, তাই না? জি স্যার। ল্যাকটেট আমাদের বডিতে বলো।
স্যার ল্যাকটেট মানে আমাদের বডিতে থাকে যখন অক্সিজেনের অক্সিজেন অনুপস্থিত হয়। হ্যাঁ অ্যানারোবিক কন্ডিশনে। জি স্যার। আরেকটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই দুইটা একসাথে দেখাবো একটা ফিগারে। ফিগারটা নাম্বারটা লিখে রাখো আমার বই অনুযায়ী। ফিগারে যেটা 13.13 দেখো এটা কি মাসল, এটা কি ব্লাড, এটা কি লিভার। দেখো এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। এখানে ওই আলটিমেটলি গ্লাইকোলাইসিস দেখাচ্ছে, গ্লুকোজ থেকে লাস্টে কি বের হয়েছে পাইরুভেট। ডিটেইলস দেখায় না, গ্লাইকোলাইসিস ডিটেইলস দেখানোর দরকার আছে? ডট 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 দিয়ে না স্যার, না স্যার দরকার নেই। তোমরা যদি গ্লুকোজ লিখে ডট 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 দিয়ে লাস্টে প্রাইভেট দাও তাও হবে। গ্লুকোজ 6% যদি নাও লেখো বা গ্লুকোজ 6% অন্য একটা দাও, কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে গ্লুকোজ থেকে আলটিমেটলি আমরা পাইলাম কি পাইরুভেট। আর তোমরা সবাই জানো অ্যানারোবিক কন্ডিশনে পাইরুভেট থেকে কি তৈরি হতে পারে? ল্যাকটেট। আমরা প্রথমে ল্যাকটেটটা দেখবো, আমরা প্রথমে কি দেখবো? ল্যাকটেট থেকে দেখবো। এখানে কিন্তু দুইটা সাইকেল আছে। এই ফিগার কয়টা সাইকেল আছে? দুইটা। দেখো একটা হচ্ছে কোরি সাইকেল, একটা নাম কি? কোরি সাইকেল। এটা কোন কালারে দেয়া আছে বইতে? ব্লু। আরেকটা সাইকেল আছে, এটা হচ্ছে গ্লুকোজ অ্যালানিন সাইকেল। কি সাইকেল? গ্লুকোজ অ্যালানিন সাইকেল। অ্যালানিন কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যালানিন একটা কিসের নাম? অ্যামাইনো অ্যাসিড। সেটা কোন অক্ষরে কোন কালারে দেয়া আছে? রেড। আমরা প্রথমে ল্যাকটেট থেকে দেখবো, মানে নীল কালার যেটা, তাই না? জি স্যার। পাইরুভেট থেকে ল্যাকটেট হইলো, এরপরে বুঝছো ল্যাকটেটকে উল্টা দিকে গেলেই তারপর গ্লুকোজ পাবো, তাই না? জি স্যার। কিন্তু কথা হচ্ছে কি, এইখানে এই মাসেলের মধ্যে এইসব এনজাইম থাকে না যেটা উল্টা দিকে নিয়ে যাবে, ঠিক আছে? এজন্য ল্যাকটেট বের হবে ব্লাডের মাধ্যমে বা গেল হচ্ছে কোথায়? লিভারে। লিভারে আবার এনজাইম গুলো আছে ব্যাক করা। এই কারণে ল্যাকটেট থেকে কি হবে? পাইরুভেটে যেতে পারবে, পাইরুভেট থেকে আবার আলটিমেটলি কোথায় যেতে পারে? গ্লুকোজে স্যার। দেন গ্লুকোজ ব্লাডের মাধ্যমে যে যে মাসেলে দরকার, যেখানে দরকার কি হবে? সেখানে যাবে। তাহলে জিনিসটা একটা সাইকেলের মতো হলো না? এখান থেকে যে এখানে এসে, এইজন্য এটাকে, আর যে সায়েন্টিস্ট এটা তোমার ইয়া করছে তার নাম অনুসারে এটাকে আমরা কি সাইকেল বলি? কোরি সাইকেল। কোরি সাইকেল। আসলে কোরি সাইকেলটা মানে হচ্ছে ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ হয়, তাই না? জি স্যার। ল্যাকটেট গ্লুকোজ সাইকেল এটাকে বলা যায়, তাই না? কোনো সমস্যা নাই। আর কোরি সাইকেল বললেও মানে এটা হচ্ছে ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ হয় সেটাই আসলে কি সাইকেল? কোরি সাইকেল। আবার বুঝছো, এখন আমরা গ্লুকোজ কি সাইকেল দেখবো? অ্যালানিন সাইকেল, রেড অক্ষরে। পাইরুভেট থেকে বুঝছো ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে, কি প্রক্রিয়া? প্রসেস ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেটার নাম কি? অ্যালানিন। এটাও ব্যাক উল্টো দিকে ব্যাক করলে তো গ্লুকোজ পাবো, কিন্তু এটা হয় না এখানে, কারণ মাসলে ওই ধরনের এনজাইম মেশিনারি নাই। এজন্য অ্যালানিন কি হয়, সেও ব্লাডের মাধ্যমে কই আসে? ডাইরেক্ট কোথায় আসে? লিভারে। স্যার তাহলে স্যার গ্লুকোজ তৈরির একটা প্রিকারসর অ্যালানিনও করতে পারে, মানে গ্লুকোজ তৈরি করতে পারে। হ্যাঁ, ওই যে তোমাদের পড়াইলাম না, গ্লুকোজ কি কি তৈরি হতে পারে? পাইরুভেট থেকে, ল্যাকটেট থেকে, আরেকটা কি? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? পড়ছি না? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড পড়ে আসলো না? জি স্যার। পাঁচটার মধ্যে একটা। এই অ্যালানিনটা কার কাছ থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয় না এই অ্যালানিনটা আলটিমেটলি? জি স্যার, সেটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে তুমি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডও বলতে পারো, যদি গ্লুকোজ থেকে হয়। এই অ্যালানিনটা পরবর্তীতে আসলে কোথায়? লিভারে, দেন আবার উল্টা দিকে পাইরুভেট, এরপর লাস্টে গ্লুকোজ, দেন আবার গ্লুকোজ ব্লাডের মাধ্যমে যে যে মাসেলে দরকার সেই মাসেলে চলে। খুব সিম্পল গ্লুকোজ অ্যালানিন সাইকেল এটা, ঠিক আছে? পরীক্ষায় যদি আমি শুধু কোরি সাইকেল চাই, তাহলে কি এই এতটুকু অংশ দেওয়ার দরকার আছে? না স্যার, ওটাতে অ্যামাইনো অ্যাসিডের সাইকেল। যদি দুইটাই চাই দেন দুইটাই দিব, যদি একটা চাই একটা দিব। স্যার এখানে তো বুঝতে পারলাম গ্লুকোজ থেকে এক পর্যায়ে পাইরুভেট হয় এবং পাইরুভেট থেকে ল্যাকটেট হয়। ল্যাকটেট স্যার মাসেলের ভিতরে ব্যাক করার যে ইয়াগুলা পায় না, ওগুলা স্যার ব্লাডের মাধ্যমে লিভারে গিয়ে তারপরে স্যার এই এনজাইম গুলোর মাধ্যমে ব্যাক করে স্যার। এখন স্যার এনজাইম গুলো তো এখানে নাম দেয়া নাই, এগুলো কি স্যার? নো নিড, কোনো দরকার নাই। এজন্য এইগুলো স্যার এনজাইমগুলো তো গ্লাইকোলাইসিসের এনজাইম। হ্যাঁ হ্যাঁ, গ্লাইকোলাইসিস এনজাইম। তবে তারপর দেখতে চাইলে বিস্তারিত তোমাদের লেনিনজারের বই দিছি, লেনিনজার? না স্যার, না স্যার, আমাদের পিডিএফ দেন না স্যার। অ্যালানিনের ধাপগুলো আমরা কোথায় পাবো স্যার? আমি একটা কথা বলি, মানে
তোমাদের হচ্ছে এটা মেটাবলিজম 2 বুঝছো? জি স্যার। তো বলছিলাম যে মেটাবলিজম 2 তে আসলে মেইনটা আসলে পড়ার কথা ছিল লিপিড মেটাবলিজম। লিপিড মেটাবলিজম স্যার। এটা তোমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের আসলে পড়া কিছু অংশ বাদ ছিল, যেটা তোমাদের সিলেবাসে একটা ত্রুটি বলতে পারো। এই কারণে আমি এটাতে বেশি সময় দিচ্ছি না। জি স্যার। না জানলে না, তোমাদের ওভারঅল দেখাচ্ছি। সত্যনারায়ণে সিম্পল হবে আছে। জি স্যার। লিপিড মেটাবলিজম পড়বো তখন একটু বিস্তারিত পড়বো, ঠিক আছে? আচ্ছা। আর কে যেন বললাম না যে স্যার অ্যালানিন থেকে রিঅ্যাকশন কিভাবে পাবো? তোমরা অ্যালানিনটা কি একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড দ্বারা কি তৈরি হয়? অসংখ্য প্রোটিন তৈরি হয়, তাই না? প্রোটিন মেটাবলিজম আছে। হ্যাঁ, প্রোটিন মেটাবলিজম তোমরা এগুলো বিস্তারিত পড়বা। এগুলো এখন দেখানো হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। একদম বিস্তারিত দেখবা যে কিভাবে কোন অ্যামাইনো অ্যাসিড কার কাছ থেকে তৈরি হয়। প্রোটিন মেটাবলিজম তোমাদের সবগুলো পড়তে হবে, বিশেষ করে এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? কি অক্সালো অ্যাসিড থেকে তৈরি হয় এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ থেকে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, সাকসিনের থেকে একটা হইতে পারে, এগুলো তখন পড়বা। আচ্ছা, তাহলে আমরা এই তিনটাই তোমরা দেখবা, ঠিক আছে? এই তিনটা থেকে তোমরা মোটামুটি পড়ার চেষ্টা করবা। কি কি থেকে বলো তো? পাইরুভেট, ল্যাকটেট আর কি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? ল্যাকটেট, পাইরুভেট আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড তিনটা দেখলাম। ফাংশন নিজেরা পড়ে নিবা। তারপরে রেগুলেশনটা রিডিং করে নিবা। রেগুলেশন এই যে এতটুকু পড়বা, এই এতটুকু রিডিং করে নিবা, এই যে এতটুকু। জি স্যার, পড়ে নেব। কোন নিওজেনেসিস থেকে এতটুকু, ওকে? জি স্যার। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, এটাও তোমরা পড়বা। এটা থেকে কোশ্চেন বলো আর যাই বলো, ভাইবা বলো, ধরা হয় যে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হতে পারে কি পারে না, ঠিক আছে? জি স্যার। গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখবা। স্যার ফ্যাট থেকে তো স্যার গ্লুকোজ তৈরি হতে পারে কি পারে না, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল আছে, বুঝছো? বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। এটা আপডেট রিসার্চটা নেটেই পাওয়া যাবে। তোমরা এই বই অনুযায়ী একটু জেনে রাখবা। এই বই অনুযায়ী একটু বলছে যে মোটামুটি পারে না। তার প্রাইম রিজন বা প্রধান কারণ হচ্ছে কি, অ্যানিমেলটা কনভার্ট করতে পারে না ফ্যাট টু গ্লুকোজ, একটা সাইকেল, মানে গ্লাইঅক্সাইল সাইকেল করে আসছে। এটা তো উদ্ভিদ পারে। কিন্তু রিসেন্ট রিসার্চেও আবার তোমার হচ্ছে মানে একটু তথ্য পাওয়া যাচ্ছে যে হ্যাঁ পারে, মানে এটা অ্যাকচুয়ালি রিসার্চ বেস করা। স্যার আমি ক্লাসে একদিন বলছিলাম যে আমাদের শরীরে স্যার গ্লাইঅক্সাইলের সাইকেল কোনোভাবে ঘটানো যাবে কিনা, মানে গত সেমিস্টার স্যার সবাই অনেক হাসাহাসি করতেছে। এখন যদি স্যার রিসার্চের মাধ্যমে বের হয় তাহলে তো স্যার গ্লাইঅক্সাইলের সাইকেল সরাসরি হয়তো পসিবল না, তবে অন্য কোনো পাথওয়ের মাধ্যমে ফ্যাট থেকে গ্লুকোজ হইতে পারে, বুঝছো? জি স্যার, গ্লাইঅক্সাইলের তো কখনোই হবে না, এনজাইম নাই আমাদের শরীরে ওগুলা। হ্যাঁ, তবে তুমি নেটে যখন সার্চ দিবা যে গ্লাইকোজেনেসিস ফ্রম ফ্যাট, দেখবা যে বিভিন্ন তথ্য আসতেছে রিসার্চে, ঠিক আছে? জি স্যার। তো ওটা আসলে রিসার্চ করা, কিন্তু তোমরা স্বাভাবিকভাবে একটা কথা জেনে রাখো যে অ্যাবসেন্স অফ গ্লাইকোসাইড এটা আসলে পসিবল না হইতে পারে। জি স্যার, এগুলো দেখবা। তাহলে আমরা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেন মেটাবলিজম শেষ করলাম। এখন কিন্তু মাথা খাটায় তোমরা করতে হবে, কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে স্যার সিটিও পারবো না, মিডও পারবো না, আর মুখস্থ করেও লাভ নাই কিন্তু, তাই না? জি স্যার। স্যার ওটা স্যার আপনার ক্লাসে স্যার আমরা জানি স্যার, আমরা দুইটা কোর্স আমরা শিখে গেছি স্যার। দুইটা কোর্স অলরেডি করছি স্যার। নেক্সট ফ্রাইডেতে দেখি পরীক্ষা নিতে পারি একটা সিটি, তোমরা প্রিপারেশন নিয়ে রাখো স্যার। এগুলোর উপরে? হ্যাঁ জি স্যার। আর এই দুইটার উপরেই মিড টার্মও নিতে পারি আমি, ঠিক আছে? এমনি জানাই রাখলাম, শিওর না, জাস্ট জেনে রাখো। জি স্যার। আর আমরা হচ্ছে নেক্সট থেকে শুরু করব লিপিড, মেটাবলিজম অফ লিপিড। সেইটা পড়ার আগে স্যার তাহলে স্যার আমাদের একটু মানে কনফার্ম করে বললে ভালো হতো স্যার, সিটিটা মানে নেক্সট ফ্রাইডে হবে কিনা স্যার একটু জানাই দিন স্যার। আচ্ছা শোনো, সরি, নেক্সট ফ্রাইডে না তো, মানে সিটি কিন্তু হবে সবসময় রাত্রে, ঠিক আছে? জি স্যার। কোন একটা দিন ফ্রাইডে রেগুলার একক এই ডেটটা আমি তোমাদের সিআর কে জানাই দেব। জি স্যার, জি স্যার, একটু স্যার আগে জানাই দিন আমাদের। সিআর রেগুলার স্যার আপনার সাথে কথা। তোমরা রেডি হয়ে থাকো, শনিবার ও রবিবারে আমি নেবই, ঠিক আছে? স্যার ডেটটা জানাই দেব জাস্ট। স্যার সামনে শনিবারে পরে শনিবার আগে হবে না, তাই তো? রাত্রে হবে স্যার, সামনে শনিবারে পরে শনিবারে না? না না, সামনে শনিবারে, মানে আর 7 দিন 8 দিন পরে।
জি জি স্যার, স্যার। কালকে জি একটা স্যার। শনিবার আছে, আমি ওইটার কথা বলতেছি। না 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 কালকে না, সামনে। কালকে না। জি স্যার, সমস্যা জি নেই। স্যার। আচ্ছা শোনো, তো ওই পরের দিন আমরা হচ্ছে লিপিড পড়া শুরু করবো। তো লিপিড পড়ার আগে তোমরা এই লিপিডের এই চ্যাপ্টারটা একটু পড়ে আসবা, ঠিক আছে? জি স্যার। এই স্যার 17 থেকে পর্যন্ত পড়বো? মেইনলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড কি জিনিস, ঠিক আছে? আর ফ্যাটি জি স্যার। অ্যাসিডের নোমেনক্লাচারটা, এই টেবিল জি স্যার। কিভাবে নোমেনক্লাচার করে, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা মেইনলি লাগবে আমার, তাহলে হবে, ঠিক আছে? দেখে আসবো তাহলে আমার বুঝতে সুবিধা হবে। স্যার ফ্যাটি অ্যাসিড আর নোমেনকালচারটা। হ্যাঁ, লিপিড কি জিনিস, ফ্যাটি অ্যাসিড কি জিনিস, তারপর টিজিটাও দেখবা, টিজিটা দেখতে কেমন স্ট্রাকচার, জি স্যার। এই কয়েকটা জিনিস জি একটু স্যার। দেখবা তাহলে আমার সুবিধা হবে। টিজি ট্রাইএসাইল গ্লিসারলের স্ট্রাকচার, আর ফ্যাটি অ্যাসিডের নোমেনক্লাচার কিভাবে নামকরণ করা হয়, বিশেষ করে এই কয়েকটা নাম মুখস্থ রাখবা। পালমিটিক অ্যাসিড, এই যে পালমিটিক অ্যাসিডটা ভালো করে মুখস্থ করে রাখবা। তারপরে এই যে লাল অক্ষরে যেগুলো আছে না, অ্যারাকিডনিক অ্যাসিড, এগুলোর নাম মুখস্থ করবা। এদের এটা কি, এগুলো মানে কি, এগুলো আমি বুঝে নেব, তাহলে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা এখন বলো, কার কোনো কোশ্চেন আছে এখন? না স্যার। সাবরিনা আলম আছো? সাবরিনা আলম, শোভা আক্তার, জি স্যার, সাবরিনা আলম। পড়া বুঝতে পারছো? জি স্যার। এরপর থেকে যারা ক্লাসে রেসপন্স করো না তাদের নাম ধরে ধরে কিন্তু পড়া ধরা হবে। ফয়সাল হোসেন, ফারজানা জাহান। জি স্যার আছি। জি স্যার, আছি স্যার, আমরা স্যার স্যার আছি আমরা সবাই। আছি স্যার সবাই। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে আর? না স্যার। না স্যার এখন নাই, স্যার। ঠিক আছে, পড়ো, না বুঝলে নেক্সট ক্লাসে 5-10 মিনিট বোঝানো হবে। জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কারেক্ট। হ্যাঁ। আচ্ছা ইয়াতে বলতেছি